জেমস থরন্টন। ও কাকা, ভুল হয়েছে। থরন্টন কি, থর্নটন হবে। এই দেখো, একে বলে রেভ, এই বসাও। এবার হলো থর্নটন। নো নো, রেভ অ্যান্ড অল দ্যাট। এই দেখো, বেশ, দেখি। থরন্টন ঠিক? না না, ঠিক না। এই দেখো। ও হ্যাঁ হোক, আমি লিখব। তোমার রেফ আমি লিখব না। লিখো না, লোকে বলবে থরন্টন। লেট দেম, বলতে দাও। বেশ, দিলাম তাহলে। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প থনটন কাকা। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প থনটন কাকা, লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রজনীবাবুদের ল্যান্সডাউন রোডের বাড়িতে সেদিন ছোটখাটো একটা সাহিত্যিক বৈঠক ছিল। তর্ক, আলোচনা ও প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে সন্ধ্যা বেশ ভালোই কাটল। রজনীবাবু বর্তমানে 7-8টা বড় কয়লাখানি, বর্ধমান জেলা জমিদারি ও সিংভূম জেলার শালবন ও মৌজার মালিক। এসব বাদে কলকাতায় বাড়ি জমি তো আছেই নানা স্থানে। রজনীবাবু বললেন, বসুন বসুন, বেশি রাত হয়নি এখনো, পৌঁছে দেব এখন গাড়িতে। একটা গল্প বলি। আমার তখন বয়স 9 বছর। আমাদের বাড়ি বর্ধমান জেলার বনপা স্টেশন থেকে 2 ক্রোশ দূরে একটা ক্ষুদ্র গ্রামে। গ্রামের বাইরে অবধি মাঠ, শুধুই ধান হয়েছে সে মাঠে। মাঠের মাঝখানে বড় বড় তালগাছে ঘেরা সেকালের দিঘি, তার নাম গলা কাটা পুকুর। বহু আগে যখন ওসব দেশের ওইসব তেপান্তর মাঠে নির্বান্ধব পথিকদের গলা কেটে ডাকাতেরা লাশ বিমানং দিঘির জলে পুঁতে রাখত, তখন থেকে ওই নামে চলে আসছে দিঘিটা। একবার রোদপোড়া মাঠে চৈত্র দুপুরে আমি আর গ্রামের 2টি ছেলে মাছ ধরছি। হঠাৎ একটি ছেলে, তার নাম হবু, রামচন্দ্র সাবুয়ের ছেলে, আজও মনে আছে, আঙুল দিয়ে দেখিয়ে বললে, ও কে, ওই দেখ। কে রে, কই, কোথায়? ওই তো বসে। তারপর সবাই মিলে কাছে গিয়ে দেখলাম তালগাছের তলায় এক সাহেব বসে। তার পরনে অতি জীর্ণ ও মলিন তালি দেওয়া প্যান্টালুন, তেমনি কোট, তেমনি জুতো। আমরা কাছে যেতে সাহেব কি একটা বললে, আমরা বুঝতে পারলাম না। যে সময়ের কথা বলছি তখন একজন সাহেবকে ওই অবস্থায় অজপল্লী গ্রামে দেখা খুব একটা আশ্চর্য বিষয় ছিল। আমরা সবাই মুখ চাওয়াচাই করছি, এমন সময় সাহেবটা আবার কি যেন বললে। হরু বললে, ও খেতে চাইছে ভাই। আমারও তাই মনে হলো। আমি হাত দিয়ে দেখিয়ে বললাম, আমার সঙ্গে এসো। সেই সাহেবকে নিয়ে আমাদের বাড়ি এলাম। বাবা অবাক হয়ে এগিয়ে এলেন। তিনি মাইনর স্কুলের সেকেন্ড মাস্টার। আমাদের বাড়িতে 2-3টে ধানের খোলা ছিল, 40 বিঘে ধানের জমি ছিল, পুকুরে মাছ ছিল, জিনিসপত্র তখন সস্তা ছিল, সংসার ভালোই চলত, মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। বাবা সাহেবকে বাইরের ঘরে একটা টুলের উপর বসালেন। চেয়ার ছিল না আমাদের বাড়ি। ইংরেজিতে কি কথা তার সঙ্গে বললেন। তারপর আমাকে বললেন, বাড়ির মধ্যে যা, তোর দিদিকে গিয়ে বলগে 1 বাটি মুড়ি আর দুধ পাঠিয়ে দিতে, সাহেব খাবে। আমি কিছু আশ্চর্য হয়েই দিদিকে গিয়ে কথাটা বললাম। আমার মা এ সময় খুব পীড়িত। আমার ছোট ভাই বিনয় তখন সবে মাসখানেক হলো কি হলো জন্মেছে। মার শরীর সেই থেকেই খারাপ। দিদি কাঁসার বড় জামবাটিতে মুড়ি, দুধ আর তালের গুড় একসঙ্গে মেখে আমার হাতে দিয়ে বললে, কেমন সাহেব রে? ভালো সাহেব। চল আড়ালে দাঁড়িয়ে দেখে আসি। আমার দিদির নাম ছিল বিনা। আমার সে দিদি মারা গিয়েছে বহুদিন। বাবার মুখে সব শুনলাম। সাহেব আসছে বরাকর থেকে, গরিব, ওর কেউ কোথাও নেই, বাবার কাছে আশ্রয় চেয়েছে। বাবা বলেছেন, থাকো, তবে আমাদের ঘরে যা জোটে তাই খেতে হবে। সাহেব তাতেই রাজি হয়েছে। সেই থেকে সাহেব আমাদের বাড়ি রয়ে গেল।
গায়ের লোক দলে দলে আসতে লাগলো সাহেবকে দেখতে। আমরা আঙুল দিয়ে দেখিয়ে বলতাম, ওই তো সাহেব বসে আছে। বাইরের ঘরে সাহেব থাকতো। কৃষাণের জন্য একটা ছোট তক্তপোষ পাতা ছিল সেখানে অনেকদিন। সেইখানে পুরনো তোষক ও থলের চট, একখানা পুরনো চাদর ও একটা বালিশ, একটা ছোট মশারি দিয়ে সাহেবকে শোবার ব্যবস্থা করে দিলেন বাবা। একখানা লোহার কলাই করা শানকি আর একটা কলাই করা গিলাস, এই আমরা দিয়েছিলাম ওকে, তাতে সে ভাত খেত। সাহেবের নাম ছিল থর্নটন। আমার মুখে ভালো উচ্চারণ হতো না, আমি বলতাম থনটন কাকা, কেউ বলতো ঠন ঠন সাহেব। আমাদের যে রান্না হতো থনটন কাকাকে তাই দেয়া হতো। দিদি এসে মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বললে, থনটন কাকা খেতে জানে না, মাছের ঝোল আর তালের গুড় একসঙ্গে মেখেছে। ওর কথা শুনে আমি গেলাম দেখতে। সে এক কাণ্ডই করেছে সাহেব, ডাল খায়নি, অথচ মাছের ঝোলে তালের গুড় দিয়ে মেখে চুমুক দিচ্ছে। বলল, ও ইট ইজ সো হট। কথাটা আমি স্পষ্ট বুঝলাম, ফেসবুক পড়ি, মানে করলাম ইহা হয় এত গরম। কিন্তু গরম তাই কি, তালের গুড় মাখলে কি গরম কমবে? পরে বাবা বলেছিলেন, ওর মানে খুব ঝাল, মাছের ঝোল খুব ঝাল হয়েছিল, হয় আমাদের বাড়িতে। বাবা বলেছিলেন সাহেবের তরকারিতে ঝাল কম দিতে। আমি আর দিদি ওকে খেতে শিখালাম, কিসের পর কি খেতে হয়, কেনা জিনিসটা কিভাবে মাখতে হয়। ঠনঠন কাকা আমাদের, বিশেষত দিদিকে বড় ভালোবাসতে শুরু করলে। ক্রমে একটু আধটু বাংলাও শিখে ফেললে আমাদের কাছে। দিদিকে অদ্ভুত বাঁকা সুরে, বিনা ডাল ডেও, বাদ ডেও না, ডাল ডেও। দিদি হাসতে হাসতে বলতো, ভাত দেব না কাকা? নো, বাদ ডেও না, ডাল ডেও। বেগুন ভাজা দেব? এই যে এই দেব? নো নো। থনটন কাকা বুড়ো লোক, পরে আমরা আবিষ্কার করলাম। সাহেব লোকের বয়স প্রথমটা আমরা বুঝতে পারিনি। আমাদের সে তাসের খেলা শেখাতো বাদলার দিনে বসে বসে। আমাকে ইংরেজি পড়াতো বটে, তবে তার বাঁকা বাঁকা জড়ানো উচ্চারণ আমি প্রথমটা বুঝতেই পারতাম না। একদিন বাবাকে বললাম, বাবা, সাহেব কাকা ইংরেজি জানেন না। সে কি, কি রকম বলে, হাসি পায়। ও যা বলে ওই ঠিক উচ্চারণ, আমাদের মুখে হয় না, ও ঠিক বলে, ও যা বলে তাই শিখবি। থনটন কাকা আমাদের গায়ে পুরনো হয়ে গেল। রামায়ণ গানের আসরে, কবির আসরে সাহেব গিয়ে বসত সকলের সামনে। করুণ গান শুনে হয়তো খুব হাততালি দিল হাসি মুখে, এই রকম বুঝতো। একখানা মোটা বই বের করে মাঝে মাঝে পড়তো। বাবা বলতেন ও বইকে বলে বাইবেল, সাহেবদের ধর্মপুস্তক। সন্ধ্যের সময় ডাকতো, বিনা। দিদি এসে বলতো, কি থনটন কাকা? খাটে দাও। এখনো রান্না হয়নি, মুড়ি দেব? নিয়ে এসো। তেল নো? না না, তেল দেব না। গুড় দেব? গুড় দাও। এইভাবে 2 বছর কাটলো আমাদের বাড়িতে। তখন সে বেশ বাংলা শিখেছে, এমনকি নিজের নাম বাংলায় লিখত, জেমস থর্নটন। আমি বললাম, ও কাকা ভুল হয়েছে, থর্নটন কি, থর্নটন হবে। এই দেখো, একে বলে রেফ, এই বসাও, এবার হলো থার্নটন। নো নো, নো রেফ অ্যান্ড অল দ্যাট, এই দেখো। বেশ, দেখি। সাহেব লিখল থর্নটন। আমাদের দিকে চেয়ে বললে, ঠিক না, ঠিক না, এই দেখো। ও হ্যাঁ হোক, আমি লিখব, তোমার রেফ আমি লিখব না। লিখো না, লোকে বলবে থর্নটন। লেট দেন, বলটে দাও। দিলাম। সেবার জ্যৈষ্ঠ মাসের গরমে তাড়াতাড়ি সব আম পেকে গেল। আমি বললাম, থনটন কাকা, আম পেড়ে নিয়ে আসি চলো, পুকুর ধারের বাগান থেকে। আমি সব পাকা আম খাবো, খেও, লগা নিয়ে চলো, আম পাড়তে হবে। কিন্তু আম পাড়তে যাবার আগে পিয়ন এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে, পড়তে পারো, এ বোধহয় সাহেবের চিঠি। থনটন কাকাকে চিঠিখানা দিলাম। চিঠিখানা পেয়ে হঠাৎ ওর মুখ কেমন হয়ে গেল। সেখানেই খুলে পড়ল। পড়ে কি সব বলতে লাগলো ইংরেজিতে। আর টড়ে না, ওঠেও না। কখনো আপন মনে হাসে, কি বিড়বিড় করে বলে। রাতে বাবার কাছে শুনলাম থনটন কাকা অনেক টাকা পাবে বিলেতে।
ওর এক খুড়ি না পিসি ছিল, সে মারা গিয়েছে। ও তার সম্পত্তি পেয়েছে। বিলেতের উকিলেরা চিঠি লিখেছে। মাসখানেকের মধ্যে থনটন কাকা দেশে চলে গেল। তারপর যে কথাটা বলবার জন্য এই গপ্পটার অবতারণা, সেটা এখন বলি। যাবার কিছুদিন আগে থনটন কাকা বাবাকে বললে, আমাকে তুমি অনেক উপকার করেছো, তোমার একটা উপকার আমি যাবার সময় করব। আমার সঙ্গে এক জায়গায় চলো, রেলে যেতে হবে। বাবা গেলেন। বরাকর নদীর কাছাকাছি কোনো একটা পাহাড়ের তলাকার শালবন আর লাল কাঁকুড়ে মাটির ডাঙ্গা দেখিয়ে সাহেব বলেছিল বাবাকে, সমস্ত বাংলাদেশের কয়লার ক্ষেতের মধ্যে প্রথম শ্রেণীর কয়লা আছে এই জমির তলায়। আমি মাইনিং ইঞ্জিনিয়ার, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কেন আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, কেন এমন অবস্থায় পড়েছিলাম, সে কথা তোমাকে জানাবো সময় মতো। এখন আমার পরামর্শ, এই জমি বন্দোবস্ত নাও কিংবা কেনো। কেউ জানে না এর তলায় কি অমূল্য সম্পদ লুকোনো। আমার কথা অবিশ্বাস করো না। একদিন ভেবেছিলাম নিজে আমি এই জমি কিনে নেব বা বন্দোবস্ত নিব, কিন্তু অবস্থায় ফেরে তা আমার ঘটল না। তার জন্য দুঃখিত নই। তুমি আমাকে নিজের ঘরে নিজের সহোদর ভাইয়ের মতো স্থান দিয়েছিলে, তার খানিকটা প্রতিদান দিতে পেরে আমি খুশি হয়েছি। আমার কথা শোনো, বড় লোক হয়ে যাবে। বিনার বিয়েতে যৌতুক দিলাম এই জমি। কাউকে সব কথা বলবে না, ঘুণাক্ষরেও না, তাহলে সব যাবে। বাবা বাড়ি এসে মায়ের গহনা বিক্রি করে টাকা নিয়ে আবার চলে গেলেন বরাকরে। সন্ধান নিয়ে জানলেন নিকটবর্তী পালন্ডি মৌজার ডিহি পাঁচপুর কাছারির জমিদার গঙ্গারাম মাহাতোর দুয়ানি অংশের জমি ওটা। কলকাতার গৌরমোহন পাল দিগর বর্তমান মালিক। গেলেন কলকাতায় জমিদারের বাড়ি। গৌরমোহন পাল দিগরের নায়েবকে 20 টাকা ঘুষ দিলেন। নায়েব নকশা ও কাগজপত্র দেখে বললে, এই জমি বহুকাল থেকে পতিত, এই আপনি কি করবেন? নায়েবের সুরের মধ্যে যেন সন্দেহের রেশ রয়েছে। বাবার বুক কেঁপে গেল। মনের অগোচরে পাপ নেই। বাবা বললেন, চাষবাস করব। ঘুঘু নায়েব হেসে বললে, সে কি মশায়, পাথরে ডাঙায় কি চাষ হবে? চাষের জমি হলে এতকাল ও জমি পতিত থাকে। তাছাড়া ওর ত্রিসীমানায় জল নেই, কিসে চাষ করবেন? গরু মহিষ পুষব, চাষ করব, বাসও করব, সব রকমেরই। নায়েব চোখ মিটকি মেরে বলল, আমায় কি দেবেন? কেন গরিবের উপর জুলুম করবেন? আপনাকে খুশি করব। কত? 100 টাকা? না না, ওতে হবে না, 150। না, কত বলুন? 10,000 টাকা, 5 বছর পরে। নগদ দিতে হবে না, লেখাপড়া করুন। এরা কলকাতার বড় লোক, এরা কি জানে মশাই? আমি আন্দাজে বুঝেছি। তবে আপনাকে নগদ দিতে হবে না, একটি কর্জনামার খত রেজিস্ট্রি করা থাকবে, বুঝলেন? যেন আপনি 10,000 টাকা ধার নিলেন আমার কাছ থেকে। সে হবে না, রেজিস্টার টাকার লেনদেন নিজের হাতে করবে। 10,000 টাকা কে দেবে? তার ব্যবস্থা হবে, সব রোগের ওষুধ আছে। জমি রেজিস্ট্রি হয়ে গেল, তবে আমরা জমিদারকেও ফাঁকি দিইনি। এখন সে জমির আয় বার্ষিক নিট 1.5 লক্ষ টাকা। জমিদারের নাবালক ছেলেকে আমরা 2,000 টাকা ফি বছর দিই। আমাদের যা কিছু দেখছেন সব সেই পালন্ডি কয়লার খনি থেকে। এখন আমাদের 10টা কলিয়ারি, কোনোটাই কিন্তু পালন্ডির মতো নয়। পালন্ডি লক্ষ্মীর ঝাঁপি। থনটন কাকার ছবি দেখবেন? চলুন পাশের ঘরে। না, আসল ছবি বা ফটো নয়, আর্টিস্টকে দিয়ে আঁকিয়েছি। আমি চেহারার বর্ণনা দিয়েছিলাম, অবশ্যই যতটা মনে ছিল। রজনীবাবু গল্প শেষ করলেন, বললেন, চা খান আরেকবার। আমি বললাম, সাহেবের আর কোনো খবর পাননি? কিছু না, আমার মনে হয় যাওয়ার পথেই মারা গিয়েছিল, নইলে অন্তত বিনাদিদের খবর সে নিশ্চয়ই নিত। চলুন থনটন কাকার অয়েল পেন্টিং দেখায়। থনটন কাকা ভাঙা লোহার শানকিতে ভাত কাটছে। এই ছবিটাই আঁকিয়েছি। আসুন এই ঘরে।